এইরকম একটা জায়গায় এরকম কথা বলার বোধহয় সাহস আমার হতো না, অথবা এরকম একটা কাজ করারও ক্ষমতা হতো না। তোমরা একটু পরেই দেখতে পাবে কেন আমি এই কথাগুলো বলছি। কারণ আজ আক্ষরিক অর্থে খাদে নেমে পড়েছি। খাদে একা নামার সাহস আমার হয় না, সেই জন্য খাদের একদম সব মেম্বারদেরকে হাজির করেছি। সবার আগে সব থেকে বড় গাইড কৌশিক দাকে থ্যাংক ইউ সো মাচ এই খাদে নামার জন্য আমাদের সাথে। তারপরে রুদ্রদা, মানে খাদে নেমে কেমন লাগছে এই পুরো জায়গাটা একটু বলতেই পারো। এই ভূগোল তো আমি দেখিনি এর আগে। এটা দেখিয়েছেন আমাদের কৌশিকদা আর কি, সবার আগে হাত ধরে দেখিয়েছেন। এবং তারপর আমাদের সঙ্গে এখানে যারা রয়েছেন শ্রদ্ধেয় বন্ধুরা, ছোট্ট বন্ধুরা, তারা এবং বাকি গল্পদাদু আসলে বাকি যারা নেই তারা পরে আসবে, তারা সবাই মানে খাদে নেবে। আর কোথাও নাম্বার নেই আমাদের, যেখানে নাম্বার ছিল আমরা নেমে গেছি। ওরকম একটা জায়গায় 17 দিন ওই খাদে নেমে, যেখানে না আছে মোবাইলের টাওয়ার, না আছে কোনো কমিউনিকেশনের সুবিধা। মোবাইলের টাওয়ার না থাকাতে ওর মধ্যে খুব অসুবিধা হচ্ছে। তা তো হয়েছিল। মানুষের যখন কিছু হবে, আমার মনে হয় গার্গী নিজেকে বাঁচাবার চেষ্টা করছে এটা বলে। অসুবিধে সবার ভীষণ। আমি তো ডুবেই রয়েছি, আর বাঁচবো কিভাবে? অসুবিধা হচ্ছিল সবার মোবাইলের টাওয়ার নিয়ে। আর ওদের তো 17-18 দিন, আমার তার থেকেও বেশি আগে পৌঁছে ওখানে ওদের নামার জন্য রাস্তা তৈরি করা, ওগুলো কেটে কেটে রাস্তা বানানো, সেই সমস্ত কাজগুলো সুপারভাইজ করা, এটা দীর্ঘ প্রচেষ্টা। এবং আমি সত্যি বলেছি থ্যাঙ্কফুল টু দেম। যতটা সহজ ছবিতে দেখতে লাগবে, আসল ব্যাপারটা ততটা সহজ নয় কিন্তু নামা। বিশেষ করে আমি বলবো, বারবার করে বলছি আমি লিলিদির কথা, ওইভাবে নিচে নেমে যাওয়া এবং ওখানে পৌঁছানো। এবং মাটিগুলো না খুব শুকনো ঝুরঝুরে মাটি, এটা পায়ের তলাতে খালি ছেড়ে ছেড়ে যায়। বিশেষ করে যে বাসের খাদের জায়গাগুলো, পরে নদীর ওখানে নামার পরে আর একটা সমস্যা হলো, জায়গাটা বাড়ি মনোরম, বসার জায়গা নেই কোনো। না, কিন্তু আমি একটা কথা বলি, আমাদের নানা রকম অসুবিধা ছিলই। আমরা 17 দিন ধরে সবাই একসাথে বেরিয়ে পড়তাম। সবার একসাথে যে কল টাইম থাকতো তা নয়, কিন্তু আমরা সবাই একসাথে যেতাম। ওখানে শামিয়ানা খাটিয়ে দেওয়া হয়েছিল, আমরা যে যার মতো চেয়ারে বসছি, যা বলছি তাই খাবার সেটা সকাল 7-8টা থেকে রাত্রির 1টা অবধি। কিন্তু কারুর মানে আমার এত বড়, আমি ব্যক্তিগতভাবে বলতে পারি আমার এত বড় দীর্ঘ আউটডোর শুটিং হয়নি, মানে আমি করিনি এর আগে। কিন্তু আমি চমৎকারভাবে এনজয় করেছি এবং দেখেছি সবাই সমানভাবে এনজয় করছে। সাহেব তোমার কেমন ছিল এক্সপিরিয়েন্সের কথা বলতে গেলে, মানে যেখানে সব অ্যাক্টার্সরা একসঙ্গে বসে, হ্যাঁ, এবং সেখানে লিলিদি থেকে শুরু করে এজ গ্রুপ ওয়াইজ, লিলিদি থেকে শুরু করে চিকু, ছোট চিকু অবধি, মানে এবং তাদের সকলের এক্সপিরিয়েন্স শেয়ার করা, বিভিন্ন শুটিং নিয়ে, অ্যাক্টিং নিয়ে, অ্যাক্টিং এর বাইরে কৌশিকদা মানে পিন্টুদা ছিল সেখানে, যাত্রা নিয়ে প্রচুর এক্সপিরিয়েন্স, তার গান ফাংশন, গার্গেরি হাসে কারণ সেই কথাগুলো মনে পড়ছে। হ্যাঁ, এবং অনেক গন্ডগোল প্রচুর আমার কাছে অত্যন্ত অসুবিধাজনক, প্রচন্ড ডিস্টার্ব করেছে। হ্যাঁ, আজকে বলেই ফেলি আমি, কে পুরো এই শিল্পী মহল। না না, ঈর্ষা, তোমার হিংসে আমার জয়। আমরা গান বাজনা করছি, সহ্য হচ্ছে না। করেছি ওদের নামে যে পরিমাণ প্রশংসা, রুদ্র হাসছে পাশে বসে জানে। একটা ওদের মাথায় যাতে রোদ না পড়ে, আর কিছু দেওয়া যাচ্ছে না, একটা ছোট করে একটা প্লাস্টিক দিয়ে বাথরুম বানানো হয়েছিল, আর একটু মাথা প্লাস্টিক দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল রোদ না পড়ে। সেটা সুযোগ কোথায় যেতে পারে, ওরা একটা কমিউন তৈরি করলো, এবং সেইটা দিনের বেলায় এমন হেসে উঠবে মনে হচ্ছে যেন ওখানেই আসল কাজটা হচ্ছে। আমরা বাইরে জোগাড় জন্য কেটারের মতো ঘুরছি, বাইরে রান্না করছি, ওখানে খাওয়া দাওয়া হবে, এবং বিরাট হাসাহাসি। সেটা রাত্রিবেলায় শান্তিনিকেতন হয়ে যেত, এবং খুব অবভিয়াস গানও হতো, জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে, কারণ চাঁদের আলো আছে বলে। আচ্ছা, হ্যাঁ, হচ্ছে। এবং খুব মন দিয়ে তখন মাইকে আমরা ডাকতাম যে এ আরে এসো, নিরুদ্দেশ সম্পর্কে ঘোষণা। ওই দুজন ওখান থেকে অনেক কষ্ট করে খুব হ্যাঁ বলো কি আছে বলে এসে তারপর এটার মধ্যে ঢুকতো। এবং লিলিদেরও উৎসাহ শেষ হয় না, চিকুরও। এবং মাঝে মাঝে আলোচনা এমন এমন দিকে যেগুলো সেন্সর বোর্ডের থ্রু দিয়ে যাওয়া উচিত, সেখানে আমার আতঙ্ক হচ্ছে চিকু ওখানে আছে কিনা। তারপর ভাগ্যিস চিকুর মা ছিল, চিকুর মা ওই দেখো চাঁদ, ওই দেখো চাঁদ, ওই দেখো দেখেছি জলের মধ্যে কিরকম চিকচিক করছে চাঁদ, নিয়ে চলে এদিকে বোম ফাটছে সাংঘাতিক না। যা হয় সবাই জড়ো হয়েছে, এবং এইভাবে একসাথে সবাই থাকতে পারে না তো। কিন্তু আবার যখন এসেছে, এর মধ্যে একমাত্র
অসুবিধাজনক ছিল যে সব থেকে বেশি কাস্ট সব যাকে সবাই মিলে আবার বলতো সেটা হচ্ছে কৌশিক ব্যানার্জি, কৌশিক দা। কারণ ওর অ্যান্টি গ্লেয়ার চশমা করে যায়নি, যখন ওর ক্লোজ আপ হতো চশমা সবাইকে দেখা যেত, ওর ক্লোজ আপ মানে প্রত্যেককে ডেকে আনা হতো, কৌশিক ব্যানার্জি ক্লোজ আপ, এবার সবাই রওনা দিল যে আবার ডাকবে আমাদের। এই হচ্ছে ওদের গল্প। মানে খাত কমিটির সাংস্কৃতিক সন্ধ্যাগুলো বেশ ভালো গেছে, রোজ রোজ। কৌশিক দা, এখানে তুমি কিন্তু শুধুই কৌশিক গাঙ্গুলি হয়ে যাওনি, তুমি এখানে খোকনও। হ্যাঁ, তোমার কি মনে হয়, মানে খোকন কি সচরাচর আজকালকার যুগে দেখা যায়? হ্যাঁ, খোকন ঘরে ঘরে রয়েছে। তুমি বেশি দূর যেতে হবে না, তুমি আমাদের এই পিয়ারলেস হসপিটালের পাশে প্রচুর ছোটো ছোটো গেস্ট হাউস আছে, লজ আছে, সেখান থেকে বাংলাদেশ থেকে আসা বহু মানুষ, অজস্র মানুষ, বা রুবির পাশে ছোটো ছোটো গেস্ট হাউস, ওখানে অজস্র বাংলাদেশের লোকেরা এসে বাড়ির লোককে নিয়ে এসে চিকিৎসা করায়। এরকম খোকন ভর্তি। ঠাকুরপুকুর ক্যান্সার রিসার্চ সোসাইটির বাইরে দেখো অনেক ছোটো ছোটো লজ, এরকম পিজি রাখা হয়, দীর্ঘদিন চিকিৎসা হয়, বাংলাদেশ থেকে এসে এখানে চিকিৎসার জন্য আসেন তারা, এবং তারা এখানে আমাদের অংশ, আমাদের এখানকার, তাদের সাথে দেখা হয়, কথাবার্তা হয়। রুদ্রর চেনা পরিচিত সেরকম ছেলে রয়েছে। যারা দর্শক দেখবেন তারা কখনোই বলবেন না যে আমি এই চরিত্রগুলোকে দেখিনি, এটা কখনো বলতে পারবেন না যে রক্ত মাংসের নয়। কিন্তু ঘটনার মজাটা হচ্ছে সেখানে কৌশিক গাঙ্গুলি তার লেখাতে এমন একটা ভাবে তাদেরকে নিয়ে এসে জড়ো করেছেন, সেখান থেকে না অন্য পাতাটা উল্টোয়। আমি জেনারেলি এক বইয়ের একটা পাতা উল্টে, হয়তো লেখা রয়েছে ভৌত বিজ্ঞান, আমি উল্টে যেটা পাবো বলে রোজ জানি, আমি সেটা কিন্তু পাচ্ছি অন্য একটা ব্যাপার দিয়ে। সেখানেই বোধহয় সব থেকে বড় ম্যাজিক, যেটা তার আগে গার্গী বললে, যে সেটা হচ্ছে যে এই কৌশিক গাঙ্গুলি যে কত ভয়ঙ্কর একজন অভিনেতা, সাংঘাতিক, আমাদের কাছের খুব পরিচালক, ওই কুমিরে ঠ্যাং কেটে নিয়ে যাওয়ার মতো আর কি। মানে ওই শটটা কোনো ব্যাপার নয়, ওটা কোনো ব্যাপার নয় বলে এটা অবলীলাক্রমে একটা মুখটা না মানে ভ্যাবলার মতো করে এমন একটা বুঝিয়ে দেবে। প্রথম কথা হচ্ছে ও যখনই ওইটা বোঝাবে কোনো অ্যাক্টরকে, যদি অ্যাক্টিং করে বোঝায় সেটা হচ্ছে ওর কঠিন অপরাধ। তারপর থেকে যদি কোনো অ্যাক্টর মানে তার আমি একদিন কোনোদিন একটা বড় অ্যাক্টর হবো বলে ভেবে থাকে, শেষ হয়ে যাবে স্বপ্নটা। তার কারণ হচ্ছে যে অবলীলাক্রমে এত ভালো করে অ্যাক্টিংটা করে বোঝালো, তখন না নিজেকে ধিক মনে হবে। আমি আছি, তুমি আঙুল। ওর একটা সিকোয়েন্স ছিল, আমার রোজ জঙ্গল থেকে কাঠ কেটে নিয়ে আসা রাত্রিবেলা। কুমিরে পাকাটা নয় তো? না না না, খুব বিপজ্জনক হয়ে যেত। ওখানে আসলে জন্তু জানোয়ার করে একটু আগুন জ্বালিয়ে রাখলে জন্তু জানোয়ার আসে না ওখানটায়। আচ্ছা, সেই সেই জন্য কাঠ কাটার জন্য আমি আরও জঙ্গলে যাই। সেই জঙ্গলে যাওয়ার সিকোয়েন্সে একটা সিকোয়েন্স অসামান্য, ওর একটা জায়গা আছে যেখানে ওর মনে হয় যে এই সব মিলে যেন ও একটা পুরনো পরিবারের কথা মনে হয়, এখন একা একা থাকে ও। এবং ওই যে চরিত্রটা করে একটা বাসের খালাসি, যে বাসটা নিয়ে আসছে, অ্যাক্সিডেন্টের সময় ড্রাইভার তো নেমে পালিয়ে গেছে, ও তো থেকে গেছে সবার সাথে। এবার ও এর মধ্যে থেকে ওর হঠাৎ মনে হয় যে মা আছে, ভাই আছে, ভাইপো আছে, দিদি, বৌদি, দাদা, বোন সবাই আছে, ওর পুরনো ফ্যামিলির কথা মনে হয় ভীষণ। এবং অদ্ভুতভাবে আমার ওই রিয়েল লাইফটা না গুলিয়ে যাচ্ছে। এই যে তুমি বললে যে তোমরা দুজন মানে ওই জঙ্গল থেকে কাঠ কেটে আনছিলে, আমার মনে হলো এটা কি তোমরা শুটিংয়ের সময় ওখানে গিয়ে করেছো? না, এটা সিনেমা, মানে ব্যাপারটা যেন ব্লেন্ড হয়ে যাচ্ছে আর কি। আর সেখানেই পল্টন কতটা মানে সত্যি বা জ্যান্ত তোমার কাছে, কতটা তুমি রিলেট করতে পেরেছো পল্টনের সাথে? আমার মানে যেটা খুব বেশি করে মনে হয় যে পরিচালককে যখন লেখক নিজে পরিচালক হন, বা যখন পরিচালক নিজেই চিত্রনাট্য গল্প যখন লেখেন, তার দেখাটা না একদম অন্য জিনিস। আমি কৌশিকদা নিজে একজন পরিচালক হয়ে বলতে পারবেন, মানে সিনেমা বানানোটা যেমন একটা বড় কঠিন বিষয়, কিন্তু যখন আমি লিখে চরিত্রগুলোকে তৈরি করছি, প্রথম দেখতে পান তো যিনি লেখেন, একদম ঠিক, তারপর তাকে সাজিয়ে নেন পরিচালক। সেক্ষেত্রে বোধহয় একজন পরিচালক এবং লেখক যিনি একই মানুষ, তার ব্যক্তি জীবনে অন্যান্য মানুষদের প্রতি তার নজরটা যদি তীক্ষ্ণ না হয় এবং সেই নজরটা যদি ভালোবাসার না হয়, মানে মেবি আমাদের সোসাইটি অনেক সময় বলে যে চোর খারাপ, হয়তো যে ড্রাগ পেডলিং করছে সে খারাপ, কিন্তু মুশকিল হচ্ছে আমাদের ক্ষেত্রে মেবি এটা একটা পরিচালক দুজনেরই একটা অদ্ভুত কাজ, যে আমি তাকে সামাজিক দিক দিয়ে বয়কট করতে পারলেও আমার কাজ কিন্তু তাকে নিরীক্ষণ করা। আর আমরা তখনই একটা মানুষকে ভালো করে নিরীক্ষণ করতে পারবো যখন আমি তাকে ভালোবাসবো। কিন্তু যদি আমি চোখ ফিরিয়ে নিই, তাহলে কৌশিক গাঙ্গুলি কিন্তু পল্টন লিখতে পারতো না,
কৌশিক গাঙ্গুলি কারোর চরিত্র লিখতে পারতো না। Very এটা deep. খুব কঠিনের জায়গা হয় এবং সেখানেই না একটা অদ্ভুত ডায়লেমা কাজ করে। খোকনকে দেখতেই পেতো না তো, এই মানুষটা যদি সারাক্ষণ ঘরে বসে বসে লেখালেখির জায়গা করতো, খোকন তো দেখতে পেতো না। ওই ক্রাইসিসটা আমি যদি সোসাইটিতে না ঘুরি তো তাহলে বোধহয় চরিত্রটাকে অভিনয় করে ফুটিয়েও তোলা যায় না, আর লেখক লিখতেও পারে না, পরিচালক সেটাকে জ্যান্ত করাতে পারে না একটাতে দিয়ে। মুঠো আজ দিলাম খুলে, যাচ্ছে তা নিয়ে নাও, নিঃস্ব হওয়া এই তো সুযোগ, দিতে পারি হাতের রেখা।